ওয়েলকাম স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা জেনেটিক কোড নিয়ে আলোচনা করব। তো জেনেটিক কোড সম্পর্কে জানার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে জিন কি করে কাজ করে। তো জিন অ্যাকচুয়ালি ডিএনএ যে তন্ত্রী থাকে, তো সেইখানে নির্দিষ্ট সজ্জারিতে কিছু বেস বা খাট যেগুলো ডিএনএ তে থাকে, যেমন এ এর অপোজিটে টি, জি এর অপোজিটে সি। তো ডিএনএ দুটি স্ট্যান্ডে যে কোনো একটি স্ট্যান্ডের মধ্যেই জিনের সজ্জারিতিগুলি সজ্জিত থাকে, আর সেই সজ্জারিতির উপর ভিত্তি করে তৈরি হয় একটা এমআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কেন? এই মেসেজ নিয়ে আসে জিন থেকে। তো সেই এমআরএনএ এর সংকেতের উপর ভিত্তি করে আমাদের দেহের মধ্যে প্রোটিন তৈরি হয় প্রতিটি কোষে। তো এই প্রোটিনগুলি অ্যাকচুয়ালি জিনের হয়ে কাজ করে। তো প্রোটিন তৈরি করতে গেলে আমাদের 20 রকম অ্যামাইনো অ্যাসিডের দরকার হয়। তো 20 রকম অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রকম সজ্জারিতে সজ্জিত হয়ে প্রোটিন তৈরি হয়। আমরা একটু ধারণা নিব যে কিরকম করে প্রোটিন তৈরি হয়। অ্যাকচুয়ালি যদি এটা আমরা একটা প্রোটিনের অংশ ধরে নিই, তাহলে এই এক একটা ব্রিড এক একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম 20 রকম অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের প্রতিটি কোষে সঞ্চিত থাকে, আর তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম সজ্জারিতির উপর ভিত্তি করে বিভিন্ন রকম প্রোটিন তৈরি হয়। এখন 20 রকম অ্যামাইনো অ্যাসিডকে সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানোর যে পদ্ধতি, সেটাই অ্যাকচুয়ালি জেনেটিক কোড। আর জেনেটিক কোড সম্পর্কে প্রথম দিকে যে বিজ্ঞানীর মধ্যে ধারণা দিয়েছিলেন তার নাম জর্জ গ্যামো। এর পরবর্তীকালে ক্রিক এবং আমাদের ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড সম্পর্কে আরো ডিটেল ধারণা দেন 1961 সালের দিকে, এবং 1969 তার নোবেল জয় এটাও আমাদেরকে গর্বিত করে। তো জেনেটিক কোডের রহস্য আমাদের জানার সাথে সাথে জিনের অ্যাকচুয়াল কার্যপদ্ধতি এবং বিভিন্ন জীবদেহে যে প্রোটিনগুলি কিভাবে তৈরি হয় তার সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা গড়ে ওঠে। এখন দেখে নেওয়া যাক যে জেনেটিক কোড কিভাবে তার নিয়মগুলিকে পালন করে আর কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি জেনেটিক কোড কাজ করে থাকে। 20 রকম অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য আমাদের দেহে ক্ষারের সংখ্যা মাত্র 4টি, প্রতিটি এমআরএনএতে হোক আর ডিএনএতে হোক। তো 4টি ক্ষার দিয়ে কি করে 20 রকম অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো যেতে পারে, এটা নিয়ে মানুষের প্রথম দিকে দ্বন্দ্ব থাকলেও পরবর্তীকালে বোঝা সম্ভব হয় যে আমাদের দেহে মোট যে 4টি ক্ষার আছে, ডিএনএতে হোক বা আরএনএতে হোক, তারা তিনটি করে এক একটি অ্যামাইনো অ্যাসিডের নামকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। আর এটা সম্পর্কে ধারণা দেন জর্জ গ্যামো, এবং পরবর্তীকালে এটাই প্রুভ হয় এবং দেখা যায় যে 3টি করে ক্ষার বিভিন্ন সজ্জারিতে সজ্জিত হয়ে ভিন্ন ভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করছে। তো অ্যাকচুয়ালি 3টে করে যদি ক্ষার তৈরি হয়, তাহলে তার কম্বিনেশনে আমরা টোটাল পেতে পারি 64 রকমের। তো 64 রকমের এই কোড তৈরি হলো, তারা কিন্তু ঘুরায় ফিরায় এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করে। তো কিভাবে জেনেটিক কোডের এই নিয়মগুলি অ্যাকচুয়ালি কাজ করে সেটাই আমরা একটু বুঝে নেব। তার আগে একটা জেনেটিক কোড তৈরির আগে যে জেনেটিক ডিকশনারি যেটাকে আমরা বলি, সেটা কিভাবে আমরা লিখতে পারি বা তৈরি করতে পারি। তো আমরা সবসময় এই নিয়মটা ফলো করব, ইউসিএজি, এই পাশেটাই ইউসিএজি, আর এখানে এক একটা বক্সের মধ্যে ইউসিএজি করে থাকবে। তো আমরা সিম্পল এইভাবে এখান থেকে ইউ 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 নিয়ে 3টে পরপর, আবার ইউ ইউ নিয়ে সি, আবার ইউ 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 নিয়ে এ, এরকম ভাবে। তো এখানে যেমন এইগুলো প্রত্যেক কয়টা এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বোঝাচ্ছে। যেমন এই টোটাল 6টা বোঝাচ্ছে লিউসিনকে, এই 4টা বোঝাচ্ছে প্রোলিনকে, এই 4টা সেরিনকে, এরকম আরো আছে। তবে এর মধ্যে তাহলে টোটাল কম্বিনেশনে কতগুলো হওয়া উচিত আমাদের কাছে? 64 রকমের, কিন্তু অ্যামাইনো অ্যাসিড কতগুলি আছে? 20 রকমের। তো সেই হিসাবটাই আগে আমরা বুঝে নিই যে কি করে এই ক্ষারগুলি অ্যাকচুয়ালি 20 রকম অ্যামাইনো অ্যাসিডকে ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশ করে। 3টি করে ক্ষার যদি পরপর যুক্ত হয়ে এক একটি কোড তৈরি করে, তো আমাদের 4 রকম ক্ষার আছে। তো 4 রকম ক্ষার যদি মিলে এই টোটাল কোডন তৈরি হয়, তাহলে টোটাল কত রকম হতে পারে? 64 রকম কম্বিনেশন হতে পারে। কিন্তু তার থেকে 3টি বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে? বার্নার 1965 সালে দেখান যে 3টি কোডন আছে এমন যারা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, তবে এরা স্টপ কোডন হিসেবে কাজ করে। অর্থাৎ এদেরকে ননসেন্স কোডন বলা হয়। ননসেন্স ওই অর্থে বলা হয় যখন কোনো কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না। তাহলে 64 থেকে 3টা যদি বাদ দিই, তাহলে টোটাল আমাদের কোডন, ফাংশনাল কোডন বা কার্যকরী কোডনের সংখ্যা হচ্ছে 61টি। তো দেখা যাক 61টি কিভাবে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। তো আমরা সব অ্যামাইনো অ্যাসিডের জন্য যে একটি কোড ব্যবহার হয় তা কিন্তু না। কখনো কখনো কিছু অ্যামাইনো অ্যাসিড 2, 3 বা তারও বেশি কোডন এখানে অ্যাক্টিভ। তো সেখানে যেমন এখানে মিথিওনিন আর ট্রিপ্টোফান, এদের ক্ষেত্রে একটা একটা কোডনই মার্ক করা হয়। ঠিক একইভাবে এখানে 9টা অ্যামাইনো অ্যাসিডের নাম আছে যাতে 2টো করে কোডন থাকে। তাহলে টোটাল কোডনের সংখ্যা এখানে 18, এখানে 2। আবার আইসোলিউসিন এর কোডন 3টা, তো একটার ক্ষেত্রে 3টা, তো 3টা কোডন এখানে আছে। আর এখানে এই 5টা অ্যামাইনো অ্যাসিড আছে যাদের প্রত্যেকের জন্য 4টি করে কোডন অ্যাকচুয়ালি কাজ করে।
তো সেখানে হচ্ছে এটা 20, আর লাস্টে এই 3টি অ্যামাইনো অ্যাসিডের জন্য প্রত্যেকের জন্য 6টি করে কোডন কাজ করে। তো টোটাল যে যোগফল আমরা দেখি 61টি। তো 61টি থেকে এটা বোঝা যায় যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এমন আছে যাদের জন্য 6টা, কখনো 4টা, কখনো 2টা করে কোডনও ফাংশনাল। শুধু এই দুটো অ্যামাইনো অ্যাসিড আছে যাদের ক্ষেত্রে একটা একটা করে কোডন কাজ করে। তার মানে এই 64টার মধ্যে 61টি হচ্ছে আমাদের ফাংশনাল কোডন, আর বাকি 3টি যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্টপ কোডন বা ননসেন্স কোডন। যদি আমরা এটা একটা এমআরএনএ ধরে নিই, তো এমআরএনএ 5' আর 3' দুটো প্রান্ত। তো 5' প্রান্তের শুরুতেই থাকে হচ্ছে স্টার্ট কোডন AUG। AUG মিথিওনিনকে নির্দেশ করে। তবে সবসময় যেটা AUG হবে তার কোনো মানে নেই। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখা যায় যে এটা GUGও হয়, সেক্ষেত্রে ফর্মুলেটেড মিথিওনিনকেও সেটা নির্দেশ করে। তো যাই হোক, এটা শুরুর অংশকে নির্দেশ করে। এরপরে হচ্ছে ফাংশনাল কোডনগুলি পরপর অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে, লাস্টে থাকে স্টপ কোডন। স্টপ কোডন এখানে আমি 3টে লিখছি, কিন্তু 3টে থাকবে না, যে কোনো একটি এখানে থাকবে। তবে এই 3টার যে কোনো একটি থাকলেই এই এমআরএনএ সংকেত এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। আর এখানে এগুলা যদি ফাংশনাল কোডন আমরা ধরি, ধরেন এটা যদি ধরে নিই যে CCG, তাহলে এটা হলো প্রোলিন, এটার জন্য ভ্যালিন, এটার জন্য সিস্টিন, এইভাবে চলতে পারে। এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বেশি হলে এমআরএনএ বেশি লম্বা হবে, আর অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম হলে এমআরএনএ কম লম্বা হবে। আরো একটা ঘটনা, এখানে কোনো ডিমার্কেশন পয়েন্ট বলে কিছু নেই। তো ডিমার্কেশন পয়েন্ট মানে গ্যাপ পাওয়া যায় না দুটো কোডনের মাঝখানে, অনেকটা এই সেন্টেন্সটার মতন। তো এখানে একটা ইংরেজি সেন্টেন্স যদি আমরা লিখি, তো সেই সেন্টেন্সটার মধ্যে যদি কোনো গ্যাপ না দিই, কিন্তু আমরা যদি একটা আইডিয়া দিয়ে দিই যে প্রত্যেক ক্ষেত্রে 3টা করে লেটার একটা করে মানেকে বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখা যায় ফ্যাট ক্যাট ইট 1 rat পার ডে। যদি আমরা এখানে কোনো গ্যাপ নাও রাখতাম, যদি বলে দিতাম কাউকে যে 3টে করে লেটার নিলে একটা করে মানে ঠিকঠাক বোঝা যাবে, তাহলে সেটা যেরকম হতো ঠিক জেনেটিক কোড ওই সজ্জারে দিতেই এখানে কাজ করছে। অর্থাৎ এখানে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কোনো কমা বা কোনো ডিমার্কেশন বা কোনো গ্যাপ কিছুরই দরকার হয় না, কারণ এটা সবসময় 3টি খাঁটি একটি করে নির্দিষ্ট সংকেতকে বহন করে থাকে। জেনেটিক কোড কখনো ওভারল্যাপ হয় না, অর্থাৎ এখানে যেমন এই 3টা মিলে যদি প্রোলিনকে বোঝায়, আবার এই 3টে মিলে এরকম করে মাঝপথে অন্য অ্যামাইনো অ্যাসিডকে বোঝাবে, আবার এই 3টে কম্বিনেশন অন্য অ্যামাইনো অ্যাসিডকে বোঝাবে, এটা সচরাচর হয় না। তবে কিছু ভাইরাসের ক্ষেত্রে এরকম দেখা যায়, যেমন 5X174, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস। তো তার মধ্যে এরকম ঘটনা দেখা যায়, এরকম কোডকে আমরা বলি ওভারল্যাপিং কোড। তবে এটা খুব রেয়ার ঘটনা, পৃথিবীর 2-1টা ব্যতিক্রমী ঘটনা ছাড়া এরকম ঘটনা কখনো চোখে পড়ে না। জেনেটিক কোডের আরেকটি ধর্ম হচ্ছে অ্যাম্বিগুয়াস আর নট অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস কোডন মানে এরকম হবে যে যেমন এখানে ইউ এটা ফেনাইল অ্যালানিনের সংকেতকে বহন করে, কিন্তু স্ট্রেপ্টোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক যেটার উপস্থিতিতে যদি আমরা এটা নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই সংকেতটা চেঞ্জ হয়ে যায়। ইউ তো ঠিকই থাকে, কিন্তু তার পরিবর্তে সে লিউসিন, আইসোলিউসিন বা সেরিন যে কোনো ভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তো সেই ক্ষেত্রে এটাকে অ্যাম্বিগুয়াস বলা হয়। কিন্তু নন অ্যাম্বিগুয়াস কোডন কিরকম হয়, যে সবসময় এটা একই থাকবে, কোনো পরিস্থিতিতে তার অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে সে চেঞ্জ করবে না। যেমন ইউজিজি এটা সর্বদাই ট্রিপ্টোফ্যানকেই নির্দেশ করে। তো এই দুটো পার্থক্য আমাদের একটু জানতে হবে, যে অ্যাম্বিগুয়াস কোডন আর নন অ্যাম্বিগুয়াস কোডন। 1980 সালের আগে ধারণা করা হতো যে জেনেটিক কোড ইউনিভার্সাল, অর্থাৎ পৃথিবীতে সকল জীব যাদের জেনেটিক সিস্টেম কাজ করে সবার দিকে জেনেটিক কোড একইভাবে কাজ করে। কিন্তু 1980-র দিকে কিছু ব্যতিক্রমী ঘটনা দেখা যায়, বিশেষত মাইটোকন্ড্রিয়ার ডিএনএ ক্ষেত্রে। তো আমরা যদি মাইটোকন্ড্রিয়াকে দেখি, তো এটাকে বলা হয় স্বনিয়ন্ত্রিত কোষীয়াঙ্গাণু। তার নিজস্ব জেনেটিক সিস্টেম হয়েছে, তার মধ্যে ডিএনএ, আরএনএ, রাইবোসোম সবই থাকে। তো সেখানেও জেনেটিক কোড কাজ করে, কিন্তু তার ব্যতিক্রমী কিছু ঘটনা আমাদের লক্ষ্য করা যায়। তাই এটাকে বলা হয় যে 100% ইউনিভার্সাল এই ধারণাটা আমাদের ঠিক না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম আমরা দেখতে পাই। তার ঘটনা আমরা এখানে দু একটা উল্লেখ করছি। যেমন ইউজিএ এটা আমাদের ক্ষেত্রে স্টপ কোডন হিসেবে কাজ করে, কিন্তু যদি আমরা ইস্ট একটা ছত্রাক আছে এক কোষী তার মাইটোকন্ড্রিয়াতে দেখে নিই, তাহলে সেই একই স্টপ কোডনটা যেটা আমাদের স্টপ কোডন, সেখানে কিন্তু এটা ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করছে। অর্থাৎ এটা ওই অর্থে কিন্তু ইউনিভার্সাল হলো না। আবার AUA এটা আইসোলিউশনের সংকেত বহন করে হিউম্যানের মধ্যে, হিউম্যানের মানে নরমাল সেলের মধ্যে। কিন্তু যদি আমরা এটা মাইটোকন্ড্রিয়াতে দেখি, সেই একই কোড এখানে মিথিওনিনের সংকেতকে বহন করে থাকে। তো সেই অর্থে বলা যায় জেনেটিক কোড 100% ইউনিভার্সাল না হলেও, তবে ম্যাক্সিমাম জীবজগতে যত সিস্টেম আছে সব ক্ষেত্রেই প্রায় এটা অ্যাপ্রক্সিমেটলি ইউনিভার্সাল হিসেবেই কাজ করে থাকে। জেনেটিক কোডের সম্পর্কে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে ওভেল হাইপোথিসিস। ক্রিক প্রথম 1966 সালে এই ধারণাটা দেন। ওভেল হাইপোথিসিস বলতে যেটা বোঝায় যে আমরা যদি প্রথম দুটি খারকে দেখি, সবসময় এক হলো 4 নম্বর খারটা কখনো ইউ, কখনো সি, কখনো এ, কখনো জি হলো, তারা অ্যামাইনো অ্যাসিডের সংকেত প্রোলিনকেই বহন করে থাকে। তো এই ক্ষেত্রে এই বেসটাকে বলা হচ্ছে লাস্ট যে বেসটা, এই বেসটার কোনো গুরুত্ব নেই বলা হয়। এটা যাই হোক না কেন অ্যামাইনো অ্যাসিডের সংকেতে খুব একটা পরিবর্তন হয় না। তো এটাও বলে রাখা ভালো, যেটা সবসময় তা হয় না। আমরা একটু বেসিক কিছু ধারণা নিয়ে নিই। যেমন ওয়াটসন আর ক্রিকের নিয়ম অনুযায়ী
আমরা যদি দেখি যে এর উল্টা দিকে ইউ বসে বা ইউ উল্টা দিকে এও বসে, কিন্তু কখনো কখনো যদি জিও বসতে পারে, তাহলে এটাকে বলা হয় ওবেল বেস পেয়ার। এরকম ঘটনা দেখা যায় জেনেটিক কোডের ক্ষেত্রে। জি উল্টা দিকে সি বসবে, এটা হচ্ছে ক্রিক ওয়াটসনের নিয়ম অনুযায়ী, কিন্তু অনেক সময় ইউও বসে, এটাও কেউ বলা হয় ওবেল বেস পেয়ার। আবার রিসেন্টলি হাইপোজান্থিন থেকে আরেক ধরনের ক্ষারের কথা জানা গেছে, যেমন ইনোসিন। ইনোসিন এমন একটা ক্ষার যার সাথে তিনটি ক্ষার পেয়ার করতে পারে, এ, ইউ এবং সি। তো যখন আমরা কৃত্রিম উপায়ে কখনো আননোন জিনকে জানতে চাই, তো তখন ইনোসিনকে যোগ করে দেওয়া হয়, আর তার পরিবর্তে সেই ইনোসিনের সাহায্যে এই ক্ষারগুলি যে কোনো একটা সহজে যুক্ত হতে পারে। আর তার ফলস্বরূপ আমরা কৃত্রিম উপায়ে যখন ডিএনএ সংশ্লেষ করি বা এমআরএনএ তৈরি করি বা তার আননোন জিন সম্পর্কে জানতে চাই, তখন ইনোসিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ইনোসিন এটা একটা নতুন ধরনের ক্ষার, যেটা আমরা জেনেটিক কোডে অনেক ক্ষেত্রে দেখতে পাই। তো এটাই ছিল ওবেল হাইপোথিসিস। তার কথা অনুযায়ী লাস্ট ক্ষারটির গুরুত্ব তুলনামূলকভাবে কম, প্রথম দুটি ক্ষারই ঠিক করে দেয় অ্যামাইনো অ্যাসিডের সংকেতটি কি হবে। তবে এটা হাইপোথিসিস, এটা সবসময় যে একদম 100% মিলে যাবে তা কিন্তু না। তো এই ছিল মোটামুটি জেনেটিক কোড সম্পর্কে ধারণা। তো এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো থ্যাংক ইউ।